মিস্টার প্যারাভিসিনির হাঁটা চলার মধ্যে এমন একটা ক্ষিপ্র তৎপর ভাব আছে যা সহজেই নজর কেড়ে নেয়। গতরাত্রেও তার এই বিশিষ্ট ভঙ্গিটি মলি লক্ষ্য করেছিল। ভদ্রলোক যখন হাঁটু গেড়ে বসে তাপচুল্লির আগুনটা উস্কে দিতে ব্যস্ত ছিলেন, তখন আরও একটা জিনিস মলির চোখে পড়ল। এই বিদেশি অতিথি সবসময় তার পেছনের অংশটাই আলোর দিকে ফিরিয়ে রাখেন। তার নিগূঢ় কারণটাও যেন মনে মনে উপলব্ধি করল মলি। প্যারাভিসিনির সমস্ত মুখটাই যেন কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই ক্লান্তিকর বোকা বুড়োটার বরাবর ছোকরা সেজে থাকবার জন্যেই ভোল ধরেছে এমনভাবে। তবে ভদ্রলোকের উদ্দেশ্য যে সিদ্ধ হয়নি সে কথাও স্পষ্ট বোঝা যায়। বয়সের ছাপ লুকোতে পারেননি মুখ থেকে। এমনকি সময়ে প্রকৃত বয়সের অনুপাতে ছাপটা যেন একটু বেশি করেই ফুটে ওঠে। কেবলমাত্র হাঁটা চলার মধ্যে যৌবনোচিত ভঙ্গিটুকুই কেমন যেন অসঙ্গতিপূর্ণ। মনে হয় এটাও তার একটা সযত্ন লালিত কৃত্রিম আবরণ। হন্তদন্ত হয়ে মেজর মেটকাফের আগমনই অনুমান নির্ভর কাল্পনিক জগৎ থেকে রূঢ় বাস্তবে টেনে আনল মলিকে। মিসেস ডেভিস, আমার আশঙ্কা হচ্ছে। চারিদিকে তাকিয়ে নিজেকে সংযত করলেন মেজর। কণ্ঠস্বরও কিছুটা নামিয়ে আনলেন। নিচের তলায় বাথরুমের পানির পাইপগুলো বোধহয় ঠান্ডায় জমে গেছে। হায় ঈশ্বর, ক্ষোভের সুরে বিড়বিড় করল মলি। আজকে একের পর এক যত দুর্ভোগ শুরু হয়েছে। প্রথমে পুলিশ, তারপর এই পাইপ। মিস্টার প্যারাভিসিনি রীতিমতো শব্দ করেই লোহার খোঁচানিটা পাশে নামিয়ে রাখলেন। মিসেস বয়েলের বোনার কাজ বন্ধ হয়ে গেল। মলি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল, মেজর মেটকাফের সারা মুখ থেকে কেউ যেন রক্ত শুষে নিয়েছে। মুখের মাংসপেশিগুলোও শক্ত হয়ে উঠেছে অদ্ভুতভাবে। ভাবলেশীন একটা কাঠের মূর্তি এখন যেন দাঁড়িয়ে আছে তার সামনে। পুলিশ? চকিত কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। আপনি কি পুলিশের কথা বললেন? মলি অবচেতন মনে অনুভব করল ভদ্রলোকের এই আপাত ভাবলেশীন মুখের পেছনেই একটা প্রচণ্ড কোনো আলোড়ন ঘটে যাচ্ছে। ভয় বা উদ্বেগজনিত কারণেও এমনটা হতে পারে, অথবা তীব্র উত্তেজনাও এর উৎস হওয়া বিচিত্র নয়। কিন্তু কিছু যে একটা আছে তাতে কোনো সন্দেহ নেই। এই লোকটা, মনে মনে ভাবল মলি, আসলে ভয়ঙ্কর প্রকৃতিরও হতে পারে। আবার প্রশ্ন করলেন ভদ্রলোক। এবার তার কণ্ঠস্বরে শুধু একটা সামান্য কৌতূহলের সুরই প্রকাশ পেল। পুলিশ কেন? 2-4 মিনিট আগে পুলিশ কর্তৃপক্ষ একটা ফোন করেছিলেন, জবাব দিল মলি। তারা নাকি একজন সার্জেন্টকে এখানে পাঠাচ্ছেন। এবার তার দৃষ্টি জানালা দিয়ে বাইরের দিকে নিবদ্ধ হলো। চোখে মুখে আশার আলো। তবে এই দুর্যোগের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস হয় না। কিন্তু একজন পুলিশকেই বা তারা এখানে পাঠাচ্ছে কেন? মলির দিকে আর এক পা এগিয়ে এলেন মেজর। মলি জবাব দেবার আগেই দরজা খুলে জিল ভিতরে ঢুকল। ও কয়লার চাঙড়গুলো যেন 20 মনের ওপর ভারী, রাগত কণ্ঠে ব্যক্ত করল জিল। তারপর অন্য সকলের দিকে দৃষ্টি পড়তেই কেমন সচকিত হয়ে গেল। ব্যাপার কি? সবাইকেই যেন বিচলিত মনে হচ্ছে। মেজর মেটকাফ এবার তার দিকে ঘুরে দাঁড়ালেন। শুনলাম এখানে নাকি পুলিশের আগমন ঘটেছে, তার কারণ কি? তাতে ব্যস্ত হবার কিছু নেই, মাথা নেড়ে জিল জানালো। কেউই এখানে এসে পৌঁছতে পারবে না। বরফ এখন 5 ফুট উঁচু। সমস্ত পথঘাট বরফের তলায় চাপা পড়ে গেছে। সব রকম যানবাহনও বন্ধ। সেই মুহূর্তে জানালার সার্সিতে কেউ যেন ঠকঠক করে টোকা মারল। পরিষ্কার ভেসে এলো শব্দটা। ঘরের প্রত্যেকেই সচকিত হয়ে উঠলেন একসঙ্গে। প্রথম 2-4 সেকেন্ড কোথা থেকে শব্দটা আসছে ঠিক বোঝা গেল না। একটা অদৃশ্য ভৌতিক সংকেতের মতোই মনে হলো। তারপরই মলি গরাধীন বড় ফ্রেঞ্চ জানালাটার দিকে ইঙ্গিত করে চেঁচিয়ে উঠল। একজন লোক বাইরে দাঁড়িয়ে টোকা দিচ্ছেন সার্সির ওপর। লম্বা কাঠের স্কি জুতো পায়ে আছে বলেই যে তার পক্ষে বরফ ভেঙে এতখানি পথ আসা সম্ভব হয়েছে, সেই রহস্যটা বুঝে নিতেও বেশি দেরি হয় না। বিস্ময়সূচক অস্ফুট একটা শব্দ করেই জিল দ্রুত এগিয়ে গিয়ে সিটকিনিটা খুলে দিল। ধন্যবাদ স্যার।
ঘরের মধ্যে ঢুকতে ঢুকতেই জিলকে অভিবাদন জানালেন আগন্তুক। তার কণ্ঠস্বরে সহজাত খুশির আমেজ, চোখে মুখে উজ্জ্বল তারুণ্যের দীপ্তি। আমি ডিটেকটিভ সার্জেন্ট ট্রটার। সকলের দিকে একবার চোখ তুলে তাকিয়েই নিজেই নিজের পরিচয় দিলেন তিনি। মিসেস বয়েল বোনা বন্ধ করে ঈষৎ নড়ে চড়ে বসলেন। তারপর মৃদু প্রতিবাদের ভঙ্গিতে অপ্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে দেখে তো ঠিক সার্জেন্ট বলে মনে হয় না, বয়স যেন খুবই কম। ভদ্রলোক বয়সে যদিও নিতান্তই নবীন, তবুও এই মন্তব্য শুনে রীতিমতো অপমানিত বোধ করলেন। তার উত্তরের মধ্যেও ঝাঁঝের আভাস ফুটে উঠল। আমাকে দেখে যতটা অল্প বয়সী মনে হয়, আসলে কিন্তু আমি ততটা ছেলে মানুষ নই ম্যাডাম। আগন্তুক ভদ্রলোক আর একবার চোখ তুলে সকলকে দেখে নিয়ে অবশেষে জিলের দিকেই দৃষ্টি নিবদ্ধ করলেন। আপনি তো মিস্টার ডেভিস, তাই না? আমি আমার ধারা চূড়ো সব খুলে কোথাও রেখে দিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, আমার সঙ্গে আসুন। জিল আগন্তুককে নিয়ে ভেতরে অদৃশ্য হবার পর রুক্ষ বেজার মুখে মন্তব্য করলেন মিসেস বয়েল, এই জন্যেই আমরা সরকারকে পুলিশ পোষবার ট্যাক্সও গুনে দেই। আর এদিকে বেতনভুক পুলিশ কর্মচারীরা বরফের ওপর শীতকালীন খেলাধুলো এবং আমোদ ফুর্তি নিয়ে মত্ত। প্যারাভিসিনি এখন একেবারে মলির মুখোমুখি এসে দাঁড়ালেন। তার কণ্ঠস্বরে ক্রুদ্ধ সাপের চাপা গর্জন। কেন আপনি পুলিশ ডেকে পাঠিয়েছেন মিসেস ডেভিস? প্যারাভিসিনির এই রক্তবর্ণ মূর্তির সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত বিভ্রান্ত হয়ে পড়ল মলি। ভদ্রলোকের এ চেহারা যেন সম্পূর্ণ নতুন। একটা শঙ্কার ছায়া ঘনিয়ে উঠল তার বুকের মধ্যে। অসহায়ভাবে জবাব দিল, কিন্তু আমি তো ওদের ডেকে পাঠাইনি। মলির মুখের কথা শেষ হতে না হতেই উত্তেজিত ভঙ্গিতে ক্রিস্টোফার রেন এসে ঢুকলেন। তার কণ্ঠস্বরে তীক্ষ্ণ প্রশ্নের খোঁচা। বড় হলঘরটায় যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি কে? কোথা থেকেই বা হাজির হলেন ভদ্রলোক? এদিককার রাস্তাঘাট তো সমস্তই বন্ধ। মিসেস বয়েলি জবাব দিলেন এ প্রশ্নের। তার কণ্ঠে ক্ষোভ ও ভর্ৎসনার যুগপৎ ভাষা। পুলিশ কর্মচারী, ব্যাপারটা একবার বুঝে দেখুন। কর্তব্যরত পুলিশ কর্মচারী স্কি পায়ে দিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে। সরকারি কর্মচারীরা আজকাল কিভাবে ফাঁকিবাজ ও উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, সেই কথাটা ভালো করে বুঝিয়ে দেওয়াই যেন এই বক্তব্যের মূল উদ্দেশ্য। মেজর মেটাকাফ মৃদুস্বরে মলিকে প্রশ্ন করলেন, মাফ করবেন মিসেস ডেভিস, আমি কি এখানকার ফোনটা একবার ব্যবহার করতে পারি? হ্যাঁ, যতবার খুশি, এতে অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই। ফোনের দিকে এগিয়ে গেলেন মেজর। ক্রিস্টোফার রেনের তীক্ষ্ণ কণ্ঠ মন্তব্যও তার কানে এলো। ভদ্রলোকের চেহারাটা ভারী সুন্দর। আপনারও কি তাই মনে হয় না? অবশ্য প্রত্যেক পুলিশ কর্মচারী কম বেশি স্মার্ট ও হ্যান্ডসাম। হ্যালো। রিসিভারটা তুলে নিয়ে 2-4 মুহূর্ত নাড়াচাড়া করলেন মেজর। তারপর মলির দিকে ফিরে তাকালেন। মিসেস ডেভিস, আপনার ফোনটা তো অচল হয়ে পড়ে আছে। নিশ্চয়ই কোথাও লাইনের কিছু গন্ডগোল হয়েছে। কিন্তু এতক্ষণ তো লাইন ঠিকই ছিল, এইমাত্র। ক্রিস্টোফার রেনের উচ্চকণ্ঠ সুরেলা হাসি তাকে মাঝপথে থামিয়ে দিল। বিকারগ্রস্ত রোগীর মতোই হাসতে লাগলেন ভদ্রলোক। অবশেষে বাইরের পৃথিবীর সঙ্গে আমাদের সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হলো। হাসির ফাঁকে ফাঁকেই সরস ভঙ্গিতে মন্তব্য করলেন তিনি, ব্যাপারটা খুবই মজার, ভারী মজার। কিন্তু এতে এত হাসির কি ব্যাপার ঘটল, কিছুই আমার মগজে ঢুকছে না। মেজরের কণ্ঠস্বরে কাঠিন্যের আভাস। হ্যাঁ, ঠিকই তো, মিসেস বয়েলও সায় দিলেন মাথা নেড়ে। ক্রিস্টোফারের হাসি তখনও থামেনি। না, আপনারা কিছু মনে করবেন না, এটা আমার একটা ব্যক্তিগত রসিকতা। চুপ। ঠোঁটের উপর তর্জনী রাখলেন তিনি। গোয়েন্দা প্রবর এদিকেই আসছেন। জিলের সঙ্গে সঙ্গে সার্জেন্ট ট্রটার এসে হাজির। ভদ্রলোক এখন তার বদখত স্কি দুটোর হাত থেকে মুক্তি পেয়েছেন। শুভ্র তুষারের কুচিগুলোও ঝেড়ে ফেলেছেন গা থেকে। তার হাতে ধরা একটা লম্বা নোটবই আর পেন্সিল। চালচলনে সুগভীর পুলিশি গাম্ভীর্যটুকুও ফুটে উঠেছে নিখুঁতভাবে। মলি, জিলের কণ্ঠে ব্যস্ততার আভাস।
সার্জেন্ট ট্রটার আমাদের সঙ্গে আলাদাভাবে দু একটা কথা বলতে চান। দুজনকে অনুসরণ করে মলি ঘরের বাইরে এসে দাঁড়ালো। জিলি তাদের পথ দেখিয়ে স্টাডি রুমের দিকে নিয়ে গেল। বড় হলঘরটার ঠিক পেছনেই সাজানো গোছানো ছোট আকারের স্টাডি রুম। সকলে ভেতরে ঢোকবার পর বাইরেরটা একবার দেখে নিয়ে সন্তর্পণে দরজা ভেজিয়ে দিলেন ট্রটার। আমাদের অপরাধটা কি সার্জেন্ট? মলি আর নিজেকে ধরে রাখতে পারল না। একরাশ উৎকণ্ঠায় ঝরে পড়ল তার কণ্ঠস্বরে। অপরাধ? সার্জেন্ট ট্রটার কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে তার ওষ্ঠাধারে চওড়া হাসি ফুটে উঠল। না না, আপনারা সম্পূর্ণ ভুল বুঝেছেন। এই ভুল বুঝাবুঝির জন্যে আমি দুঃখিত, কিন্তু প্রকৃত ঘটনাটা একেবারে আলাদা। এটাকে এক ধরনের পুলিশি সাহায্যও বলতে পারেন। আমার আগমনের মূল উদ্দেশ্যই তাই। এবারেও সার্জেন্টের বক্তব্য তাদের বোধগম্য হয়েছে বলে মনে হলো না। দুজনেই অবাক দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকিয়ে রইল। ট্রটার আবার খেই ধরলেন। মিসেস লিওন, মিসেস মৌরিন লিওনের নাম হয়তো আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন। দুদিন আগে লন্ডনের এক ভাড়াটে ফ্ল্যাট বাড়িতে খুন হয়েছেন ভদ্রমহিলা। হ্যাঁ, মলি মাথা নাড়ল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই ভদ্রমহিলা কি আপনাদের পরিচিত? না, আগে কোনোদিন এর নাম পর্যন্ত শুনিনি। প্রতিবাদের সুরে বিড়বিড় করল জিল। মলিও সায় দিল সে কথায়। আমাদেরও সেই রকম ধারণা। ট্রটারের কণ্ঠস্বর আগের মতোই শান্ত। তবে মহিলাটির আসল নাম বোধহয় লিওন নয়। পুলিশের রেকর্ড বইয়ে আঙ্গুলের ছাপ থেকেই প্রকৃত সত্যটা জানতে পারা গেছে। তার আসল পদবি হচ্ছে গ্রেগ। মৌরিন গ্রেগের মৃত স্বামী জন গ্রেগ ছিলেন একজন কৃষক। লংরিজ ফার্মটাও তারই হাতে তৈরি। ফার্মটা এখান থেকে বেশি দূরেও নয়। নামটাও হয়তো আপনাদের পরিচিত। ছোট্ট স্টাডি রুমের অভ্যন্তরে একটা মৌন শীতল পরিবেশ। কেবল ছাদ থেকে বাইরের উঠোনে বরফ ঝরে পড়ার টুপটাপ শব্দই মাঝে মাঝে এই মৌনতা ভঙ্গ করছে। এই শব্দটার মধ্যেও কেমন এক ধরনের অশুভ অশরীরী সংকেত। কোনো উত্তর না পেয়ে পুনরায় মুখ খুললেন ট্রটার। 3টে অনাথ শিশুকে এই ফার্মে রেখে মানুষ করবার দায়িত্ব দেওয়া হয়েছিল। সরকারি খরচ জোগাতেন তাদের। এসব 1940 সালের ঘটনা। অল্প কয়েকদিন পরে এদের মধ্যে একটি ছেলে মারা যায়। অত্যাচার এবং অবহেলায় যে ছেলেটির মৃত্যুর কারণ সেটাও জানাজানি হতে বিশেষ দেরি হয়নি। অনেক পত্রপত্রিকাতেও ব্যাপারটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল। তার ফলেই আদালতের বিচারে যাবজ্জীবন জেল হয়ে যায় জন আর মৌরিনের। কারাবাসের অল্প কিছুকাল পরে জন পুরনো একটা গাড়ি চুরি করে জেল থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু নিজের নিয়তিকে এড়াতে পারেনি। পালাবার পথেই মোটর দুর্ঘটনায় প্রাণ হারায় বেচারা। মাস 2 আগে মৌরিনের মেয়াদ শেষ হয়। তিনিই কি সম্প্রতি খুন হয়েছেন? প্রশ্ন করল জিল। এটা কার কীর্তি বলে আপনারা সন্দেহ করছেন? উত্তর দেবার জন্যে কোনো রকম ব্যস্ততা দেখা গেল না ট্রটারের মধ্যে। তিনি তার নিজের প্রশ্নেই অবিচল। লংরিজের ঘটনাটা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। জিল ঘাড় নাড়ল। 1940 সালের কথা বলছেন? আমি তো তখন জাহাজে চাকরি নিয়ে ভূমধ্যসাগরের বুকের ওপর ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। সপ্রশ্ন দৃষ্টিতে মলির দিকে ফিরে তাকালেন ট্রটার। আমার অবশ্য কিছু কিছু মনে পড়ছে। আমতা আমতা করল মলি। তার শ্বাস প্রশ্বাসও অনিয়মিত। কিন্তু আপনি বা সে বিষয়ে প্রশ্ন তুলছেন কেন? তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? আপনার সামনে সমস্ত বিপদ, মিসেস ভেস। এই মুহূর্তে নিরাপত্তার একান্তই প্রয়োজন। বিপদ? জিলের কণ্ঠে অবিশ্বাসের সুর। কিসের বিপদ? তাহলে সমস্ত ঘটনাটা মন দিয়ে শুনুন। মিসেস লিওন যেখানে খুন হন সেই অকুস্থলের কাছেই একটা নোটবই পাওয়া গেছে। তার মধ্যে 2টো ঠিকানা লেখা ছিল। একটা হচ্ছে 74 নম্বর কালভার স্ট্রিট। ওই ফ্ল্যাট বাড়িটাতেই তো ভদ্রমহিলা খুন হয়েছেন, তাই না? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল মলি। আত্মগত ভঙ্গিতে মাথা দোলালেন তরুণ সার্জেন্ট।
অন্য ঠিকানাটা হচ্ছে মংসওয়েল ম্যানর। কি বললেন? মংসওয়েল ম্যানর? মলির দু চোখে বোবা বিস্ময়। কিন্তু সমস্তটাই কেমন অবিশ্বাস্য। কোনো সম্পর্ক নেই। জিলের কণ্ঠে অকপট অভিব্যক্তি। কোনো সম্পর্কের আভাস পর্যন্ত নেই। এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার। সুপারিনটেনডেন্ট হকবেন কিন্তু বিষয়টাকে অতটা তুচ্ছ বলে মনে করেন না। শান্ত স্বরে উত্তর দিলেন ট্রটার। তার মতে এ ব্যাপারে সাধ্যমতো ব্যবস্থা নেওয়া উচিত। আর যেহেতু বরফের উপর স্কি পায়ে দিয়ে হাঁটাচলা করাতে আমি সবিশেষ অভিজ্ঞ, সেজন্যে আমাকেই প্রয়োজনীয় নির্দেশ দিয়ে পাঠালেন। আমি এখানকার সমস্ত তথ্য সংগ্রহ করে তার সঙ্গে ফোনে যোগাযোগ করব। সকলের নিরাপত্তার জন্যেও যথাসাধ্য ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন তিনি। নিরাপত্তা? জিজ্ঞাসু দৃষ্টিতে ফিরে তাকালো জিল। হায় ঈশ্বর, আপনি কি মনে করেন এখানে কারোর খুন হবার আশঙ্কা আছে? ট্রটার বিনীত কণ্ঠে নিবেদন করলেন, আমি আপনাদের বিচলিত করে তুলতে চাই না, তবে সুপারিনটেনডেন্ট হকবেন সেরকমই একটা কিছু আশঙ্কা করেছেন। কিন্তু কেনই বা? মাঝপথে জিলকে থামিয়ে দিয়ে মুখ খুললেন ট্রটার। সেই কারণটার খোঁজেই আমি এখানে এসেছি। তবে সমস্ত ব্যাপারটাই কেমন যেন উদ্ভট। হ্যাঁ, তা ঠিক, তবে উদ্ভট বলেই হয়তো বেশি বিপজ্জনক। এবারে মন্তব্য করল মলি। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই সমস্ত ব্যাপারটা এখনো আমাদের খুলে বলেননি। কিছু একটা বাকি থেকে গেছে। হ্যাঁ ম্যাডাম, আপনার অনুমান অভ্রান্ত। নোটবইয়ে ঠিকানা লেখা পাতাটার ওপর দিকে ছেলে ভুলানো একটা ছড়া লাইন লেখা ছিল, 3টে ইঁদুর অন্ধ। নিহত মহিলার পোশাকের সঙ্গেও পিন দিয়ে আঁটা একটা কাগজের টুকরো পাওয়া গেছে। তাতে লেখা আছে এই প্রথম, এবং কাগজটার নিচের অংশে 3টে ইঁদুরের ছবি আঁকা। ছবির তলায় ওই ছড়াটার প্রথম 2 লাইনের স্বরলিপি। ঘুম পাড়ানি মৃদু স্বরে বিড়বিড় করল মলি। 3টে ইঁদুর অন্ধ, জানলা কপাট বন্ধ, বন্ধ ঘরে তারা, ছুটতে ছুটতে সারা। আচমকাই তার গান বন্ধ হয়ে গেল। সত্যি কি ভয়াবহ, কি বিভৎস ব্যাপার। 3টে অনাথ শিশু ছিল, তাই বললেন না? হ্যাঁ, 3 জন। 15 বছরের একটি বালক, 14 বছরের একটি বালিকা, আর 12 বছরের একটি ছেলে। এই ছেলেটি শেষ পর্যন্ত মারা গিয়েছিল। অন্য 2 জনের ভাগ্যে কি ঘটল? যতদূর খোঁজ পাওয়া গেছে, এক নিঃসন্তান প্রৌঢ় দম্পতি মেয়েটিকে নিজেদের পালিতা কন্যা হিসেবে গ্রহণ করেছিলেন। আমরা সঠিক সন্ধান এখনো পাইনি। অন্য ছেলেটির বয়স এখন 23 হবে, তারও কোনো খোঁজ আমরা জানি না। তবে ছেলেবেলা থেকেই ছেলেটা অদ্ভুত প্রকৃতির ছিল। 18 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেয়। সেনাবাহিনীর চিকিৎসক খুব জোরের সঙ্গেই ঘোষণা করেছেন ছেলেটার মানসিক গঠন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক নয়। তাহলে কি আপনি মনে করেন সেই ছেলেটি মিসেস লিওনের হত্যাকারী? জিল প্রশ্ন করল। আর যেহেতু সে একজন বিকৃত মস্তিষ্কের, সেই জন্যে কোনো অজ্ঞাত কারণে এখানেও সশরীরে এসে পড়তে পারে। আমাদের বিশ্বাস এখানকার কোনো একজন বাসিন্দার সঙ্গে লংরিজ ফার্মের ওই মামলাটার কোনো সংযোগ আছে। এই যোগসূত্রটা জানতে পারলেই বিষয়টা অনেক সহজ হয়ে আসে। তাহলে মিস্টার ডেভিস, আপনি বলছেন ওই ঘটনার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই? মিসেস ডেভিস, আপনারও কি এই একই বক্তব্য? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে আর কে কে অতিথি আছেন? মলি একে একে নামগুলো বলে গেল। মিসেস বয়েল, মেজর মেটকাফ, মিস্টার ক্রিস্টোফার রেন এবং মিস্টার প্যারাভিসিনি। ট্রটার নোটবই খুলে টুকে রাখলেন সমস্ত। চাকর বাকর? আমাদের কোনো কাজের লোক নেই, জবাব দিল মলি। এই দেখো, কতক্ষণ আগে আলুগুলো সেদ্ধ করতে উনুনে চড়িয়ে এসেছিলাম। সে কথাটাই বেমালুম ভুলে গেছি। ভাগ্যিস আপনি চাকর বাকরদের বিষয় জানতে চাইলেন, তাই মনে পড়ল। দ্রুত পায়ে মলি স্টাডি রুম ছেড়ে বেরিয়ে গেল। ট্রটার এবার জিলের দিকে দৃষ্টি দিলেন। এই সমস্ত অতিথিদের সম্বন্ধে আপনি কি জানেন? আমরা প্রথম কয়েক মুহূর্ত জিল অল্প ইতস্তত করল। তারপর ধীরে সুস্থেই জবাব দিল, সত্যি বলতে কি, এদের সম্বন্ধে আমার জ্ঞান খুব সীমিত।
মিসেস বয়েল বোর্নমাউথের এক হোটেল থেকেই আমাদের এখানে চিঠি পাঠিয়েছিলেন। মেজর মেটাকাফ এসেছেন লিমিংটন থেকে। মিস্টার রেন সাউথ কেনসিংটনের একটা প্রাইভেট হোটেলে থাকতেন। একমাত্র প্যারাভিসিনিই যেন অন্ধকারে আকাশ ফুঁড়ে এসে পৌঁছেছেন, অথবা বলা যায় শুভ্র তুষারের জটিল আস্তরণ ভেদ করেই তার আবির্ভাব। ভদ্রলোকের গাড়িটা তুষার ঝড়ের মধ্যিখানে মাঝ রাস্তায় আটকে পড়েছিল। তবে আমার ধারণা প্রত্যেক অতিথি তাদের পরিচয়পত্র বা ওই জাতীয় কোনো কিছু সঙ্গে নিয়ে এসেছেন। হ্যাঁ, যথাসময়ে সে বিষয়েও আমি সম্পূর্ণ খোঁজ খবর নেব। তবে একদিক দিয়ে আমাদের ভাগ্য খুবই ভালো, সহজ কণ্ঠে মন্তব্য করল জিল। এই প্রচণ্ড দুর্যোগের মধ্যে খুনির আবির্ভাব সহজসাধ্য হবে না। হয়তো তার আর প্রয়োজন নেই, মিস্টার ডেভিস। জিল বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল। তার মানে আপনি কি? মিসেস গ্রেগ মারা গেছেন 2 দিন আগে। আপনার প্রত্যেক অতিথি তো তারপরেই এসে উপস্থিত হয়েছেন, তাই নয় কি? তা অবশ্য ঠিক, কিন্তু একমাত্র মিস্টার প্যারাভিসিনি ছাড়া প্রত্যেকেই তো আগে থেকে খবর দিয়ে ঘর বুক করে রেখেছিলেন। সার্জেন্ট ট্রটার একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার কণ্ঠস্বরেও ক্লান্তির ছোঁয়া। এই খুনগুলোও পূর্ব পরিকল্পিত। খুনগুলো বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমি তো একটা খুনের কথাই জানি, আরও খুন সম্বন্ধেই বা এতটা নিশ্চিত হলেন কিভাবে? কথাটা এক পক্ষে আপনি ঠিকই বলেছেন। আগামী খুনটা আমার প্রতিরোধ করা উচিত, অন্ততপক্ষে তার জন্যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবে তবে আপনার আশঙ্কা যদি সত্যি হয়। জিলের চোখ মুখ উত্তেজনায় চঞ্চল হয়ে উঠল। এখানে একজন অতিথির সঙ্গেই ওই ছেলেটির বয়স খুব মিলে যায়। তিনি হচ্ছেন ক্রিস্টোফার রেন। সার্জেন্ট ট্রটার স্টাডি রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগোলেন। মিসেস ডেভিস, অনুগ্রহ করে আমার সঙ্গে একবার লাইব্রেরি ঘরে এলে সবিশেষ বাধিত হব। আমি সকলের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাই। অতিথিদের খবর দেবার জন্যে মিস্টার ডেভিসকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, চলুন। এই আলুগুলোর একটা ব্যবস্থা করেই আমি যাচ্ছি। স্যার ওয়াটার র্যালে কি কুক্ষণেই যে এই বদখত বস্তুটির আবিষ্কার করেছিলেন সে কথা ভেবেই আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। সার্জেন্ট ট্রটার রসিকতাটা ঠিকমতো গ্রহণ করলেন না। বিরক্তিতে তার চোখ মুখ বেজার হয়ে উঠল। মলিও সামলে নিল নিজেকে, কণ্ঠে ক্ষমা প্রার্থনার বিনীত ভঙ্গি। আমি যেন এখনো ব্যাপারটা সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না। ভাবতে গেলে এত অবাস্তব বলে মনে হয়। এর মধ্যে অবাস্তবতা কিছু নেই, মিসেস ডেভিস। সমস্তটাই নিখুঁতভাবে সত্য। আচ্ছা, লোকটার চেহারার একটা বর্ণনা তো আপনারা জানতে পেরেছেন? কৌতূহলে সুরে প্রশ্ন করল মলি। উচ্চতা মাঝারি ধরনের, স্বাস্থ্যও খুব সাদামাটা। গায়ে গাঢ় কালো রঙের ওভারকোট, মাথায় হালকা বাদামি রঙের টুপি, কণ্ঠস্বর ভাঙা ভাঙা, মুখে অনেকখানি মাফলারে ঢাকা। বুঝতেই পারছেন যে কোনো সাধারণ লোকের চেহারার সঙ্গেই এ বর্ণনা সম্পূর্ণ মিলে যায়। অল্প থেমে দম নিলেন ট্রটার। আপনাদের বড় হলঘরটাতেও তো আমি 3টে কালো ওভারকোট আর 3টে হালকা বাদামি টুপি দেখলাম, কিন্তু লন্ডন থেকে তো কেউই এখানে আসেননি। সত্যিই কি তাই, মিসেস ডেভিস? সার্জেন্ট ট্রটার দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কোণের দিকের বড় টেবিল থেকে একটা খবরের কাগজ তুলে নিলেন। এটা হচ্ছে 19শে ফেব্রুয়ারির ইভিনিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ 2 দিন আগেকার লন্ডন সংস্করণ। নিশ্চয়ই কেউ পত্রিকাটা এখানে নিয়ে এসেছেন, তাই না? কি আশ্চর্যের ব্যাপার! চোখ বড় বড় করে তাকিয়ে রইল মলি। মনের অবচেতনে অস্পষ্ট এক স্মৃতির অনুরণন। কোত্থেকেই বা এটা এখানে আসতে পারে? লোকের মুখের কথাই সবসময় ধ্রুব সত্য বলে মেনে নেওয়া উচিত নয়। তাছাড়া যে সমস্ত অতিথিদের আপনি এখানে আশ্রয় দিয়েছেন তাদের সম্বন্ধেও আপনি প্রায় কিছুই জানেন না। একটু থেমে পুনরায় মন্তব্য করলেন ট্রটার। আমার ধারণা ব্যবসার ক্ষেত্রে আপনারা দুজনেই একেবারে নবাগত। হ্যাঁ হ্যাঁ অফিসার, আপনি ঠিকই ধরেছেন, ঘাড় নেড়ে সায় দেয় মলি। এই মুহূর্তে তার নিজেকে আরও বেশি অনভিজ্ঞা আর বেশি ছেলে মানুষ বলে মনে হচ্ছে। আপনাদের বিয়েটাও নিশ্চয় খুব বেশি দিন হয়নি? সবে 1 বছর। মলির কণ্ঠে ঈষৎ লজ্জার সুর ফুটে উঠল।
এবং সেটাও খুব আকস্মিকভাবে। প্রথম দর্শনে প্রেম বা ওই জাতীয় কিছু, তাই তো? অনুকম্পার ভঙ্গিতে ট্রটার বললেন। এ ধরনের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর জন্যে মলি কোনো তিরস্কার জানাতে পারল না। হ্যাঁ, শান্তভাবে মাথা দোলালো বার কয়েক। তারপর হারানো আত্মবিশ্বাস ফিরে পাবার উদ্দেশ্যেই দৃঢ় স্বরে বলল, বিয়ের আগে আমাদের মাত্র 15 দিনের পরিচয়। প্রাক বিবাহকালীন উজ্জ্বল রোমান্সের রসে ভরা সেই 2 সপ্তাহের সুখস্মৃতিই যেন ঘনিয়ে এলো তার 2 চোখ জুড়ে। মধুর আবেশে ভরে উঠল বুকটা। তারা যে পরস্পর পরস্পরকে নিবিড়ভাবেই জানে, এর মধ্যে কোনো ভ্রান্তি নেই। দুঃখ দুর্দশায় ভরা পৃথিবীর বুকের ওপর তাদের দুজনের এই সাক্ষাৎ হওয়াটাই খুব আশ্চর্যের। একে অন্যের হৃদয়ে কি গভীর সুখের আস্বাদী না বহন করে আনে। নিজের অজান্তেই একটা পাতলা হাসির উজ্জ্বল রেখা মলির ঠোঁট থেকে ধীরে ধীরে মুখে পরিব্যাপ্ত হলো। চমকে নিজেকে সংযত করল মলি। সার্জেন্ট ট্রটার বেশ প্রশ্রয়পূর্ণ দৃষ্টিতেই তাকে নিরীক্ষণ করছেন। আপনার স্বামী নিশ্চয়ই এই অঞ্চলের বাসিন্দা নন? না, মলি হালকাভাবে মাথা নাড়ল। ওর বাড়ি লিঙ্কনশায়ারে। তবে জিলের ছেলেবেলা বা কিভাবে ও মানুষ হয়েছে সে সম্বন্ধে মলি যে প্রায় কিছুই জানে না, সে কথাটাও এখন তার মনে পড়ল। জিলের মা বাবা বেঁচে নেই, এইটুকুতেই তার জ্ঞান সীমাবদ্ধ। এবং পুরনো দিনের কথা উঠলেই জিল কেমন এড়িয়ে যায়। মলির ধারণা ছেলেবেলায় জিল খুব অসুখী ছিল, তাই সে দিনগুলোকে ভুলে থাকতে চায়। কিছু মনে করবেন না, আবার মুখ খুললেন ট্রটার। তবে হোটেল ব্যবসা চালাবার পক্ষে আপনাদের দুজনের বয়সই খুব অল্প। কেন, এ ব্যাপারে বয়স সম্বন্ধে কোনো সরকারি বিধিনিষেধ আছে নাকি? আর তাছাড়া আমার বয়সও তো 22 হতে চলল। দরজা ঠেলে জিলকে ঢুকতে দেখে মলি চুপ করে গেল। সমস্ত ব্যবস্থা করে এসেছি, মোটের উপর পরিস্থিতিটাও জানিয়ে দিয়েছি সকলকে। এতেই মনে হয় আপনার কাজ চলে যাবে। হ্যাঁ, অনেকটা সময় বাঁচিয়ে দিয়েছেন। ট্রটার প্রসন্ন চিত্তে মাথা দোলালেন। তাহলে মিসেস ডেভিস, আপনিও নিশ্চয়ই প্রস্তুত? সার্জেন্ট ট্রটার লাইব্রেরির ঘরে পা দেবার সঙ্গে সঙ্গে 4 জনেই চেঁচিয়ে উঠলেন সমস্বরে। প্রত্যেকেই নিজের নিজের বক্তব্য রাখতে ব্যস্ত। তীক্ষ্ণ সুরেলা কণ্ঠই প্রথমে তীরের মতো কানে বেঁধে। তিনি যে এই ব্যাপারে সবিশেষ রোমাঞ্চিত হয়েছেন এবং আজ রাতভর 2 চোখের পাতা এক করতে পারবেন না, সে কথাই ব্যক্ত করলেন দৃঢ়স্বরে। আনুপূর্বিক সমুদয় বৃত্তান্ত অবগত হবার জন্যেও তার আগ্রহ কিছু কম দেখা গেল না। মিসেস বয়েলের মেদবহুল কণ্ঠ ভেদ করে একটা চাপা ক্রুদ্ধ ঘড়ঘড়ে আওয়াজ নির্গত হলো। অপদার্থ, সম্পূর্ণ অপদার্থ। এইভাবে একজন খুনে পাগলকে রাস্তায় ঘোরাফেরা করতে দেওয়া যে কতটা বিপজ্জনক, সে কথা প্রত্যেক দায়িত্বজ্ঞান সম্পন্ন পুলিশ কর্তৃপক্ষেরই বোঝা উচিত। মিস্টার প্যারাভিসিনি স্বগক্তির সুরে হাত নেড়ে কি যেন বলে উঠলেন, কিন্তু শুধু তার অঙ্গভঙ্গি সার হল। মিসেস বয়েলের মোটা ঘড়ঘড়ে কণ্ঠের নিচে তার সমস্ত বক্তব্যটাই চাপা পড়ে গেল। মেজর মেটকাফের হাবভাবেও অধৈর্যের ছাপ। তিনি মূল তথ্যগুলো ঠিকমতো বুঝে নিতে চাইছিলেন। কয়েক মুহূর্ত নীরবে অপেক্ষা করলেন ট্রটার। তারপর সকলকে থামাবার জন্যেই তুললেন। তার চালচলনে পরিপূর্ণ কর্তৃত্বের আভাস। ঘরের মধ্যে এখন শুধু এক শীতল থমথমে নীরবতা। ধন্যবাদ, ট্রটার স্মিত হাসলেন। মিস্টার ডেভিসের কাছ থেকে আমার আগমনের প্রকৃত কারণটা নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের সঠিক উত্তর জানতে চাই। লংরিজ ফার্মের ওই মামলাটার সঙ্গে কি আপনারা কেউ কোনোভাবে জড়িত ছিলেন? ঘরের মধ্যে আবার সেই অস্বস্তিকর নীরব পরিবেশ। ভাবলেশীন 4টে মুখ এখন স্থিরভাবে ট্রটারের দিকে তাকিয়ে আছে। ক্ষণপূর্বের উত্তেজনা ও চাঞ্চল্যের শেষ বিন্দুটুকুও যেন কেউ ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছে তাদের মধ্যে থেকে। পুনরায় নীরবতা ভঙ্গ করলেন ট্রটার। তার কণ্ঠে গম্ভীর আবেদনের সুর। দয়া করে আমার বক্তব্যটা মন দিয়ে বোঝবার চেষ্টা করুন। পুলিশ কর্তৃপক্ষের বিশ্বাস
আপনাদেরই কোনো একজন এখন গভীর বিপদের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। মনে রাখবেন, খুবই সাংঘাতিক ধরনের বিপদ। কার ভাগ্যে এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছে সেই প্রশ্নের মীমাংসা করাই এখন সর্বাগ্রে প্রয়োজন। তবুও কারোর মুখে কোনো কথা শোনা গেল না। এবার ট্রটার কিছুটা ক্ষুব্ধ হলেন। ভালো, তবে আমি প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবেই প্রশ্নটা উত্থাপন করছি। মিস্টার প্যারাভিসিনি, আপনি? মিস্টার প্যারাভিসিনির ওষ্ঠা ধরে ঈষৎ হাসির রেখা উঁকি দিয়ে আবার মিলিয়ে গেল পরক্ষণেই। প্রতিবাদের ভঙ্গিতে হাত নাড়লেন তিনি। তার আচার আচরণে বিদেশি ঢং সহজেই চোখে লাগে। এ অঞ্চলে আমি যে একজন নবাগত বিদেশি সে কথা ভুলে যাবেন না সার্জেন্ট। এখানকার স্থানীয় কোনো ঘটনার সঙ্গেই আমার কোনো যোগাযোগ নেই, কোনোদিন ছিলও না। ট্রটার এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। মিসেস বয়েল? মিসেস বয়েল অবাক কণ্ঠে বলে উঠলেন, এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে আমার যোগাযোগের সম্ভাবনা কোথায়? সেই কথাটাই আমি এখনও ঠিকমতো বুঝে উঠতে পারছি না। এমন একটা ধারণাই বা কিভাবে আপনার মাথায় এলো? মিস্টার রেন? ক্রিস্টোফারের শানিত কণ্ঠ ধ্বনিত হলো। ওই ঘটনার সময় আমার বয়স খুবই কম ছিল। এমনকি সমস্ত ঘটনাটাও এখন আমি আবছাভাবে মনে করতে পারি না। মেজর মেটাকাফ, এ বিষয়ে আপনার কি বক্তব্য? উত্তরের জন্যে ভদ্রলোক যেন সম্পূর্ণ প্রস্তুত ছিলেন না। তাড়াতাড়ি বলে উঠলেন, দৈনিক পত্রিকা মারফত সমস্ত ঘটনাটাই আমি জানতে পেরেছিলাম। তবে চাকরি সূত্রে তখন আমি এডিনবুরোয় ছিলাম। তাহলে এই আপনাদের শেষ কথা? আর কেউ কিছু বলবেন? আবার সেই পূর্বেকার ঘন নীরবতা। ধীরে ধীরে ট্রটার তার বুকের মধ্যে আটকে থাকা একটা গভীর দীর্ঘশ্বাসকে বাইরে মুক্তি দিলেন। যদি আপনাদের মধ্যে সত্যিই কেউ নিহত হন, চোখ তুলে সকলের দিকে একবার ফিরে তাকালেন ট্রটার, তবে তার জন্যে তিনি নিজেই মুখ্যত দায়ী থাকবেন। আচমকা কথা থামিয়ে ঘর ছেড়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন তিনি। কি আশ্চর্যের ব্যাপার! আপন মনে চেঁচিয়ে উঠলেন রেন, ঠিক যেন কোনো রোমাঞ্চকর নাটকের দৃশ্য। তবে ভদ্রলোকের চেহারাটা যে রীতিমতো সুন্দর তাতে কোনো সন্দেহ নেই। এজন্যেই পুলিশ কর্মচারীদের এত পছন্দ করি। কত শক্ত সমর্থ আর দৃঢ়চেতা। সমগ্র পরিবেশটার মধ্যেও একটা ভয়াল শিহরণের ঘনঘটা। ছেলে ভুলানো ছড়াটাও বেশ মজার, তাই না? 3টে ইঁদুর অন্ধ, জানলা কপাট বন্ধ। রেন শীষ দিয়ে ছড়ার সুরটা ফুটিয়ে তুলতে চেষ্টা করলেন। দোহাই আপনার, থামুন থামুন, বিমূঢ় চিত্তে চেঁচিয়ে উঠল মলি। রেনের চোখে মুখে প্রগলভ হাসির ফেনিল উচ্ছ্বাস। কিন্তু ম্যাডাম, এটাকে আমার উদ্দাম আনন্দের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি বলেই গণ্য করবেন। জীবনে কখনো কোনো খুনের মামলায় জড়িয়ে পড়বার সৌভাগ্য ঘটেনি। এ অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন। সেই কারণেই বুকের মধ্যে একটা অস্থির উত্তেজনা অনুভব করছি। নাটক না ছাই, গর্জে উঠলেন মিসেস বয়েল। আমি এর একটা বর্ণও বিশ্বাস করি না। ক্রিস্টোফারের তামাটে চোখে ক্রূর আগুনের ঝিলিক। তাহলে মিসেস বয়েল, দয়া করে 1 মিনিট অপেক্ষা করুন, মৃদু সুরে ফিসফিস করলেন তিনি। আমি নিঃশব্দে পিছনে দাঁড়িয়ে দুহাত দিয়ে আপনার গলাটা। ভয়ার্ত মলির গলা ঠেলে একটা যন্ত্রণাকাতর শব্দ বেরিয়ে এলো। জিলের কণ্ঠেও রাগের ঝাঁঝ। মিস্টার রেন, আপনার পৈশাচিক ঠাট্টার ঠেলায় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছেন। সম্ভবত সভ্য সমাজের রীতিনীতিগুলো। তাছাড়া এটা কোনো ঠাট্টা তামাশার ব্যাপার নয়, বেজার মুখে মন্তব্য করলেন মেটকাফ। কিন্তু সত্যিই কি তাই মেজর? প্রতিবাদে মুখর হলেন রেন। পাগলদের ঠাট্টা তামাশা তো এইরকমই হয়ে থাকে। আর সেজন্যই তো সমস্ত পরিস্থিতিটার মধ্যে একটা অদ্ভুত মাদকতা মিশে আছে। তার 2 চোখের দৃষ্টি প্রত্যেকের মুখের উপর দিয়ে ধীরে ধীরে ঘুরে গেল। ঠোঁটের ফাঁকে আলগা হাসির আমেজ। একবার যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা নিজেদের বর্তমান চেহারাগুলো পরখ করে দেখতেন। ট্রটারকে অনুসরণ করে রেনও অদৃশ্য হলেন ঘর থেকে। মিসেস বয়েলই প্রথম সম্বিত ফিরে পেলেন। সভ্যতা ভব্যতার লেশটুকুও ওর মধ্যে নেই। কথাবার্তা শুনে মনে হয় বিকৃত মস্তিষ্ক।
কিন্তু এমন ভাব দেখায় যেন নিজের বিবেকটা খুব টনটনে। ভদ্রলোক বলছিলেন গত যুদ্ধের সময় একবার বিমান আক্রমণের মুখে পড়ে তাকে নাকি পুরো 48 ঘন্টা মাটির নিচে কবরস্থ হয়ে থাকতে হয়। চিন্তান্বিত কণ্ঠে ব্যক্ত করলেন মেজর, আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। লোকে তাদের স্নায়ু দুর্বলের কারণ হিসেবে অসংখ্য বাজে অজুহাত দেয়। মিসেস বয়েলের কণ্ঠে সহজাত কাঠিন্যের ছোঁয়া। আমি জোর গলায় বলতে পারি এই যুদ্ধের ধকল আমাকেও কিছু কম সামলাতে হয়নি। অনেকের চেয়ে বেশি অভিজ্ঞতাই আমার হয়েছে, তবে তার ফলে কোনো রকম স্নায়বিক বৈকল্যও আমার ঘটেনি। আমার মনে হয় বর্তমানে যা কিছু সমস্যা সমস্ত আপনাকে নিয়েই মিসেস বয়েল, তীর্যক কণ্ঠে মন্তব্য করলেন মেটকাফ। তার মানে আপনি কি বলতে চান? মেজর মেটকাফ শান্ত স্বরে জবাব দিলেন, 1940 সালে আপনি তো এই অঞ্চলের রিফিউজি পুনর্বাসন দপ্তরের ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। কথার মাঝখানে মলির দিকেও এক নজর ফিরে তাকালেন ভদ্রলোক। বিষাদ মন্থর ভঙ্গিতে মাথা নাড়ল মলি। তিনি আবার প্রশ্ন করলেন, বলুন তো, কথাটা কি সত্যি নয়? মিসেস বয়েলের চোখমুখ অবরুদ্ধ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। তাতে অন্যায়টা কি হয়েছে? ঝাঁঝের সুরে জানতে চাইলেন তিনি। মেটকাফ গম্ভীর স্বরে বললেন, 3টে অনাথ শিশুকে লংরিজ ফার্মে পাঠাবার জন্যে মুখ্যত আপনিই দায়ী। কিন্তু মেজর মেটকাফ, ওই শোচনীয় ঘটনার জন্যে আমিই বা কেন দায়ী থাকব বলতে পারেন? আমি ওই ফার্মের কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে সন্তুষ্ট হয়েছিলাম। তারাও 3টে শিশুকে মানুষ করবার দায়িত্ব নিতে সবিশেষ আগ্রহ দেখিয়েছিল। তবে আমি কেন মাঝখান থেকে দোষের ভাগী হব, বা এর দায় দায়িত্ব সমস্তটাই আমার উপর এসে বর্তাবে? শেষের দিকে তার কণ্ঠস্বর কিছুটা ম্লান হয়ে গেল। জিল চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ স্বরে, সার্জেন্ট ট্রটারকে এ সম্বন্ধে সবকিছু খুলে জানালেন না কেন? এটা পুলিশের কোনো ব্যাপার নয়, চড়া সুরে উত্তর দিলেন বয়েল। আমি নিজেই নিজের দেখাশোনা করতে পারি। আমরাও সেটা পর্যবেক্ষণের সুযোগ পাব। মৃদুকণ্ঠে মন্তব্যটা ছুঁড়ে দিয়েই নিঃশব্দে বাইরে বেরিয়ে গেলেন মেটকাফ। মলি স্বগতোক্তির সুরে বিড়বিড় করল, হ্যাঁ, এখন আমার মনে পড়ছে, আপনি তো পুনর্বাসন দপ্তরের ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। মলি, তুমি কি ভদ্রমহিলাকে আগে থেকেই জানতে? জিল সপ্রশ্ন দৃষ্টিতে মলিকে নিরীক্ষণ করতে লাগলো। বাজারের সামনে বড় রাস্তার ওপরেই তো আপনাদের দোতলা বাড়ি ছিল, তাই না? সেটা সামরিক কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে দখল করে নিয়েছিলেন, জবাব দিলেন বয়েল। এখন একেবারেই ভগ্নপ্রায় অবস্থা। অল্প থেমে বিরাগপূর্ণ কণ্ঠে আবার বললেন, জানলা দরজাগুলোরও আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এটা তো এক ধরনের ডাকাতি বলা চলে। মিস্টার প্যারাভিসিনি অকারণেই হাসতে শুরু করলেন। তার হাসির ভঙ্গিটুকুই সম্পূর্ণ আলাদা। পেছন দিকে মাথা হেলিয়ে দু চোখ বুজে দুর্বার বেগে হেসে চললেন তিনি। আমাকে মাফ করবেন। হাসির ফাঁকে ফাঁকেই তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু সমগ্র ঘটনাবলী এতই মজার যে অদম্য হাসির ফোয়ারাটাকে আমি আর কিছুতেই সামলে রাখতে পারছি না। হ্যাঁ, সত্যি পরিবেশটা আমি খুব ভালোভাবে উপভোগ করছি। সার্জেন্ট ট্রটার আবার দরজা ঠেলে ভেতরে পা দিলেন। তার দু চোখের বিরূপ দৃষ্টি হাস্যরত প্যারাভিসিনির মুখের ওপর দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। বিরক্তিতে কুঞ্চিত হয়ে উঠল দীর্ঘ ভ্রুজোড়া। প্রত্যেকেই যে বর্তমান পরিস্থিতির মধ্যে থেকে এতখানি মজার ইন্ধন খুঁজে পেয়েছেন, এজন্যে আমি বিশেষ আনন্দিত। আমি দুঃখিত ইন্সপেক্টর, সত্যি আমি খুব অনুতপ্ত। এর ফলে আপনার সাবধানবাণীর গুরুত্বটাই অনেকখানি হালকা হয়ে যেতে বসেছে। অবহেলা ভরে কাঁধ ঝাঁকালেন ট্রটার। সমস্ত পরিবেশটা আমি আপনাদের চোখের সামনে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করেছি। আর তাছাড়া আমি ইন্সপেক্টর নই, সামান্য একজন সার্জেন্ট মাত্র। ট্রটার একবার মলির দিকে ঘুরে দাঁড়ালেন। মিসেস ডেভিস, আমি এখানকার ফোনটা একবার ব্যবহার করতে চাই। আমি সত্যি ব্যাপারটাকে বড় বেশি লঘু করে তুলেছি। স্বগতোক্তির সুরে বিড়বিড় করলেন প্যারাভিসিনি। এখান থেকে চুপিসারে কেটে পড়াই ভালো। তবে তার চালচলনে আত্মগোপনের কোনো লক্ষণ প্রকাশ পেল না।
সহজাত বলিষ্ঠ পদক্ষেপেই তিনি সেখান থেকে বিদায় নিলেন। ভদ্রলোক সত্যিই গভীর জলের মাছ, মন্তব্য করল জিল। হ্যাঁ, কেমন যেন অপরাধী সুলভ মনোভাব। ট্রটার বললেন, এক বিন্দুও বিশ্বাস করা উচিত নয়। তাই বুঝি, চেঁচিয়ে উঠল মলি। তাহলে আপনি কি মনে করেন? কিন্তু বয়সটা তো অনেক বেশি দেখায়। অবশ্য এই বয়সটাই সত্যি কিনা সেটা ঠিক মতো বুঝে ওঠা দুষ্কর। মেকআপ নিয়েও অনেক সময় বয়স বাড়ানো যায়। ভদ্রলোক যখন চলাফেরা করেন মনে হয় যেন একজন যুবকই হেঁটে যাচ্ছে। সত্যি সার্জেন্ট, খুব সম্ভবত মিস্টার প্যারাভিসিনি তার আসল বয়সটা গোপন রাখতে চান। আপনিও কি সেই রকমই সন্দেহ করছেন? সার্জেন্ট ট্রটার বিরক্তি সহকারেই মলির এই সিদ্ধান্ত নস্যাৎ করে দিলেন। এইভাবে শুধুমাত্র কল্পনার উপর নির্ভর করে আমরা কোনো জায়গায় পৌঁছতে পারবো না, মিসেস ডেভিস। তবে সুপারিনটেন্ডেন্ট হকব্যান্ডকে আদ্যপান্ত খুলে বলতে হবে। কথা বলতে বলতেই টেলিফোনটার দিকে এগিয়ে গেলেন তিনি। কিন্তু তা আর সম্ভব নয়। মলি মাথা নাড়ল। ফোন এখন অচল। কি বললেন? ট্রটার চমকে চোখ তুলে তাকালেন। তার কণ্ঠের তীক্ষ্ণতায় সচকিত হয়ে উঠলেন সকলে। ফোন অচল? কখন থেকে? একটু আগে মিসেস মেটকাফ রিং করছিলেন, তখনই ধরা পড়ল ব্যাপারটা। কিন্তু সকালে তো লাইন চালুই ছিল। সুপারিনটেন্ডেন্ট হকব্যানের জরুরি নির্দেশও আপনারা পেয়েছেন। হ্যাঁ, তা ঠিক। বোধহয় সকাল 10টা নাগাদই ফোন বিকল হয়ে যায়। বাইরে যা দুর্যোগ চলছে, কোথাও হয়তো তার ছিঁড়ে গেছে। ট্রটারের মুখের মেঘগম্ভীর ভাবটা তবু কাটল না। খুবই আশ্চর্যের ব্যাপার। নিজেকে শুনিয়েই তিনি যেন বললেন, কেউ ইচ্ছা করেও লাইন কেটে দিতে পারে। মলির দু চোখে সঘন বিস্ময়। আপনার কি তাই ধারণা? এ বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। কথাটা বলতে বলতেই দ্রুত পায়ে বেরিয়ে গেলেন সার্জেন্ট। 2-1 মুহূর্ত ইতস্তত করল জিল। তারপর সার্জেন্টের পিছন পিছন সেও অদৃশ্য হল। হায় ঈশ্বর! করুণ সুরে আর্তনাদ করে উঠল মলি। লাঞ্চের সময় তো প্রায় হয়ে এলো। আমাকে এক্ষুনি গিয়ে সমস্ত কাজ সারতে হবে, তা না হলে অতিথিদের আর খাওয়া জুটবে না। মলি দৌড়ে ঘর ছেড়ে চলে যাবার পর মিসেস বয়েল ক্রুদ্ধ কণ্ঠে বললেন, পদে পদেই অযোগ্যতার চূড়ান্ত নিদর্শন। এটা কি একটা হোটেল নাকি? আমি কখনো এর জন্য সপ্তাহে 7 গিনি দিতে রাজি নই। সার্জেন্ট ট্রটার টেলিফোনের লাইন ধরে ধরে সামনের দিকে এগিয়ে চললেন। এর সঙ্গে অন্য কোনো সংযুক্ত লাইন আছে নাকি? জিলকে প্রশ্ন করলেন তিনি। হ্যাঁ, দোতলায় শোবার ঘরে এর লাইনটা টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমি কি উপরে গিয়ে দেখে আসব? যদি কিছু মনে না করেন। ট্রটার জানালার শার্সি খুলে মাথা ঝুঁকিয়ে বাইরেটা দেখতে লাগলেন। শার্সির গায়ে জমে থাকা শুভ্র বরফের টুকরোগুলোও ঝরিয়ে দিলেন টুকে টুকে। জিল সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। মিস্টার প্যারাভিসিনি বড় ড্রয়িং রুমটার মধ্যে ছিলেন। দেওয়ালের গা ঘেঁষে বিরাট লম্বা ধাঁচের সাবেকি আমলের পিয়ানো। তিনি মন্থর পায়ে এগিয়ে গিয়ে সাদা কালো রিডের উপরে হাত রাখলেন। তার ক্ষিপ্র অঙ্গুলি সঞ্চালনের সঙ্গে সঙ্গেই সারা হলটা ঘম ঘম করে উঠল। ছেলে ভুলোনো ছড়ার সুরটা যেন বুকের মধ্যে রহস্যের মাদকতা বয়ে আনে। 3টে ইঁদুর অন্ধ, জানলা কপাট বন্ধ, বন্ধ ঘরে তারা, ছুটতে ছুটতে সারা। ক্রিস্টোফার রেন তার শোবার ঘরের একটা সোফার উপর গা এলিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। যন্ত্রসঙ্গীতের উদ্বেলিত সুরলহরী তার কানে গিয়ে আঘাত করল। কিছুটা উৎফুল্ল চিত্তেই রেন সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে 2-1 পা পায়চারি করে নিলেন। সঙ্গীতের তালে তালে শীষ দিতে শুরু করলেন মৃদু সুরে। আচমকাই তার শীষ স্তব্ধ হয়ে গেল। রেন এবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে শৌখিন মেহগনি খাটের প্রান্তে বসে পড়লেন। অস্থির একটা আবেগে থরথর করে কেঁপে উঠল তার সারা দেহ। দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন ক্রিস্টোফার। কান্নার ফাঁকে ফাঁকে ছেলে মানুষের সুরে বিড়বিড় করলেন, আর পারছি না, আমি আর পারছি না।
পরক্ষণেই তার স্বভাবের আমূল পরিবর্তন ঘটল। কান্নার আবেগটুকু শক্ত হাতে মুছে দিয়ে দৃঢ় পায়ে উঠে দাঁড়ালেন তিনি। ভাবতেই হবে, নিয়তি নির্দিষ্ট এই পথ ধরেই চলতে হবে আমাকে। তার কণ্ঠে গভীর প্রত্যয়ের সুর। জিল তাদের নিভৃত শয়নকক্ষে টেলিফোনটার পাশে দাঁড়িয়েছিল। দেওয়ালের ধারে সরু কাঠের আলনায় মলির পোশাক পরিচ্ছদ সাজানো আছে। একটা পশমের দস্তানা গড়াগড়ি খাচ্ছে মেঝের ওপর। জিল হেঁট হয়ে দস্তানাটা তুলে নিয়ে জানলার হুকে টানিয়ে রাখল। একটা গোলাপি রঙের বাসের টিকিট উড়তে উড়তে জিলের কোটের গায়ে এসে আটকালো। টিকিটটা যে দস্তানার মধ্যে থেকেই বেরিয়ে এসেছে সেটাও তার নজর এড়ায়নি। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে কোটের ওপর ডাক টিকিটের মতো সেঁটে থাকা কাগজের টুকরোটার দিকে তাকিয়ে রইল জিল। ধীরে ধীরে তার মুখের সহজ স্বাভাবিক রংটুকুও বদলে গেল। খানিক আগে যে লোকটা এখানে প্রবেশ করেছিল এ যেন সে নয়। স্বপ্নের ঘোরে ক্লান্ত মন্থর পদবিক্ষেপে এখন যে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো সে বুঝি অন্য কেউ। বাইরে বেরিয়ে এক মুহূর্তের জন্যে থমকে দাঁড়ালো ও। লম্বা টানা বারান্দার বিপরীত প্রান্তে চওড়া সিঁড়িটার দিকেও দেখে নিল এক পলক।